বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক কারণ উপন্যাসের প্রাথমিক প্রচেষ্টার বিচিত্র পরীক্ষা-নিরীক্ষার কালাতিক্রমের পর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্রের প্রাপ্য। বঙ্কিমচন্দ্র তাঁর সাহিত্যজীবনে ১৪টি উপন্যাস রচনা করেছেন। এসব উপন্যাস বাঙালির অতীত ইতিহাস থেকে যেমন স্থান পেয়েছে, তেমনি ব্যক্ত হয়েছে সমকালীন সমাজ জীবনের কথা। বাস্তব জীবনকে ভিত্তিভূমি হিসেবে গ্রহণ করা হয়েছে। সেখানে অলৌকিকের প্রতি তীব্র আকর্ষণ বিদ্যমান রয়েছে। রোমান্সের বৈশিষ্ট্য নিহিত রয়েছে। রোমান্সের রচনায় ইতিহাস দৈবশক্তির সংমিশ্রণ ঘটিয়ে তার সাথে যুদ্ধ করেছে রহস্যময় দৃঢ় ব্যক্তিত্বশালী মানুষ্য চরিত্র। বঙ্কিম পূর্ববর্তী যুগের উপন্যাসের এত বহুমাত্রিক বিকাশ খুব বেশি লক্ষ্য করা যায় না। উপন্যাসের অবয়ব সমৃদ্ধ কিছু কিছু পুস্তক রচিত হয়েছে, তবে উপন্যাসের সমস্ত লক্ষণ কেবল বঙ্কিম রচিত উপন্যাসগুলোতেই প্রথম পাওয়া যায়। এই জন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের বর্ণনা দিন। নবকুমার শর্মা, কাপালিক, কপালকুণ্ডলা, মৃন্ময়ী, মতিবীর। বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলাতে ইতিহাস প্রখ্যাত না পেলেও এখানে ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের সহযোগী উপকরণ হিসেবে। এটি মূলত কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস। অতিপ্রাকৃত উপাদানের দিকে বঙ্কিমের যে প্রবণতা, তা উপন্যাসের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। এই উপন্যাসের একটি পূর্ণাঙ্গ জীবন কাহিনী মানব সমাজকে স্থান ও কালের সংক্ষিপ্ত একাগ্রতায় বদ্ধ করে হয়েছে সুচতুর সতর্কতায়। সময় চেতনায় আরেকটি দিক হচ্ছে দিনের তুলনায় রাত্রি বেশি ব্যবহৃত হয়। লেখক স্থানের ব্যাপারেও ঐক্যবদ্ধ রক্ষা করার চেষ্টা করেছেন। সমুদ্র তট আর গভীর অরণ্য দিয়ে কাহিনী শুরু করেন, তেমনি বন ও নদী তট দিয়েই ঘটনার পরিসমাপ্তি ঘটান। লেখক এখানে ইতিহাসের কথা কল্পনার মিশ্রণে ঘটিয়েছেন। এর কিছু চরিত্র কাল্পনিক কল্পিত, কিছু চরিত্র ইতিহাস আশ্রিত। রহস্যময়তা এই উপন্যাস আরেকটি বৈশিষ্ট্য। কপালকুণ্ডলা, কাপালিক ও মতিবিবির চরিত্রগুলো যথেষ্ট রহস্যময়। এছাড়াও উপন্যাস চরিত্র সৃষ্টিতে বঙ্কিম যে পারদর্শিতা দেখিয়েছেন তা সত্যই অসাধারণ। কপালকুণ্ডলা ও মতিবিবির চরিত্র দুটি অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। নারীর ত্যাগ ও ভোগ, ধর্ম অধর্ম, উদারতা ও সংকীর্ণতা ইত্যাদি বিপরীতমুখী গুণাবলীগুলো চরিত্রটির মাঝে দারুণভাবে ফুটে উঠেছে। উপন্যাসের ভাষাও যথেষ্ট শিল্পমণ্ডিত। উপন্যাসটিকে সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারণা গ্রন্থে বলেছেন, উপন্যাসখানি ঠিক একটি গ্রিক ট্র্যাজেডির মতো, সরল রেখায় অতি সরপিল গতিতে সর্বপ্রকার বাহুল্য বর্জিত হইয়া অবশ্যম্ভাবী বিষাদময় পরিণতির দিকে অনিবার্য বেগে ছুটিয়া চলিয়াছে। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের বর্ণনা দিন। বাংলা উপন্যাসের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক কালজয়ী প্রতিভার নাম। বাংলা উপন্যাসে
সৃজনের দিক থেকে তিনি যে অক্ষত অক্ষর প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা সর্বকালে সর্বযুগে নানাভাবে আলোচিত, সমালোচিত, নিন্দিত, নন্দিত। উপন্যাস রচনা করে বঙ্কিমচন্দ্র গোবিন্দপুরের মজিদার জমিদার নগেন্দ্রনাথ দত্ত কলকাতা যাত্রাপথে অনাথা বালিকা কুন্দনন্দিনীর সন্ধান পান। কুন্দনকে তিনি কলকাতায় তার ভগিনী কমলমণির কাছে রেখে এসেছিলেন, কিন্তু পরে শ্রী সূর্যমুখীর একান্ত অনুরোধে তাকে গোবিন্দপুরে নিয়ে আসেন। সূর্যমুখীর দূরসম্পর্কীয় ভাই তারাচরণের সঙ্গে কুন্দের বিবাহ হয়, কিন্তু বিবাহের কিছুকাল পরেই তারাচরণের মৃত্যু হলে কুন্দ বিধবা হয়। এরপর নগেন্দ্রনাথ কুন্দের রূপ-লাবণ্য দর্শনে তার প্রতি আকৃষ্ট হন। কুন্দও নগেন্দ্রের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। সূর্যমুখী বিষয়টি অনুধাবন করেন। অন্যদিকে দেবীপুরের দুশ্চরিত্র জমিদার দেবেন্দ্র তারাচরণের গৃহে কুন্দকে দেখে তার প্রতি আকৃষ্ট হন। হরিদাসী বৈষ্ণবীয়র ব্যাগ ধরে নগেনের বাড়িতে এসে তিনি কুন্দকে কুপ্রস্তাব দিয়ে যান। হীরাদাসী এই ব্যাপারে অনুসন্ধান করে সূর্যমুখীকে হরিদাসীর প্রকৃত স্বরূপ সম্পর্কে অবহিত করেন। এদিকে সূর্যমুখী কমলমণিকে চিঠিতে নগেন্দ্রনাথের কুন্দর প্রতি অনুরোধের কথা জানালে কমলমণি কুন্দকে কলকাতায় নিয়ে আসতে চায়। কুন্দ আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়।